বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফর করানোর ব্যাপারে ভারতের সরকার, তাদের কর্মকর্তারা এবং অবসরে যাওয়া কর্মকর্তারাও যেমন অনেকটা গো ধরেছে, ঠিক তেমনি বাংলাদেশের পক্ষ থেকেও শক্ত অবস্থান গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য, শর্ত পূরণ না হলে ভারত সফর নয়। আর ভারত এমন আচরণ করছে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে না গেলে ভারতের মহা সর্বনাশ হয়ে যাবে। কি সেই সর্বনাশ? বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্নভাবে, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে সেই সর্বনাশটা কি। এর ভেতরে খবর আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে সফরে যাবেন খুব শিগগিরই, এবং সেই সফরে বাংলাদেশের পক্ষ থেকে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে যদি মক্কা চুক্তিতে যোগ দেয়া হয়, তাহলে সেটা কি ভারতের জন্য অনেক বড় বিপদের কারণ? ভারত কি তাহলে এই মক্কা চুক্তিতে যোগ দেয়া ঠেকাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে কোনোভাবেই হোক, যেন তেনভাবেই হোক, ভারত সফর করাতে মরিয়া? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে বিষয়টির অবতারণা করলাম, এই বিষয়টিকে আমরা আজকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে বুঝতে সক্ষম হবেন এবং বুঝতে পারবেন কেন ভারত বাংলাদেশের ব্যাপারে এত মরিয়া, এর পেছনের কারণ কি। যদিও এর আগে টুকটাক কম বেশি এই কথাগুলো এসেছে, কিন্তু আজকে আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে, আর আলোচনা ভালো লাগলে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা আলোচনা করি। একদম সহজ করে বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করানোর ব্যাপারে ভারতের বর্তমান সরকারের কর্মকর্তারা যেমন উঠে পড়ে লেগেছে, তেমনি সাবেক কর্মকর্তাদের ভেতরেও সাবেক আমলা, সাবেক কূটনীতিক বা প্রবীণ পর্যায়ের সাংবাদিক, তাদের সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। এই রকম উঠে পড়ে লাগার পেছনে সবচেয়ে বেশি গত 2-3 দিন ধরে যার নাম উচ্চারণ হচ্ছে, তিনি হচ্ছেন বিনাশ সিকরি। এই বিনাশ সিকরি বাংলাদেশে একসময় হাই কমিশনার হিসেবে ছিলেন, এবং আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, বাংলাদেশে যখন 111-এর সরকার এসেছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল, তখন প্রতিদিন গাড়ি দাবড়িয়ে যে সমস্ত কূটনীতিক বাংলাদেশের রাজনীতিকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছিলেন, এই বিনাশ সিকরি তাদের একজন। সেই বিনাশ সিকরি কি বলেছে জানেন? সেই বিনাশ সিকরি বলেছেন যে আমরা তারেক রহমানকে এত বুঝিয়ে, এত শুনিয়ে, এত পথে আনার চেষ্টা করছি, কিন্তু তিনি তার মায়ের মতো বোকার মতো আচরণ করছেন। আমরা তাকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি। হোয়াট কাইন্ড অফ ননসেন্স! বিনাশ সিকরি ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যোগ্য করে গড়ে তোলার কে? এ কেমন কথা? এ কেমন কূটনীতি? এ কেমন কূটনৈতিক শিষ্টাচার? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা ভদ্রতা, সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার বলে কথা আছে, এটা কি কোনো শিষ্টাচারের ভেতরে পড়ে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা তাদের মতো করে গড়ে তুলতে চান, বাংলাদেশের জন্য যোগ্য করে গড়ে তুলতে চান, বা তাদের আশা প্রত্যাশা যেভাবে হবে সেইভাবে গড়ে তুলতে চান। আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ না? আমাদের বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম দেশ হয়, তাহলে তার প্রধানমন্ত্রী ভালো কি মন্দ, যোগ্য কি অযোগ্য, সেটা আমরা দেখব। আমাদের প্রধানমন্ত্রীকে যোগ্য করে গড়ে তুলবে এবং ভারত বাংলাদেশের স্বার্থ দেখার জন্য ভারত এগুলো কি বলে? এগুলো কি কথা? কেমন ধরনের কথা? এবং সবচেয়ে আপত্তিকর কথা, বিনাশ সিকরি কি বলছেন? সামাজিক মাধ্যমে কথাগুলো ভেসে বেড়াচ্ছে যে তারেক রহমান নাকি তার মায়ের মতো বোকার মতো আচরণ করছেন। এটা কেমন কথা? এর তীব্র এবং চরম প্রতিবাদ জানানো উচিত। বেগম জিয়ার ব্যক্তিত্ব সম্পর্কে বিনাশ সিকরির জানা নেই, বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে জানা নেই, বেগম জিয়ার ধী শক্তি সম্পর্কে জানা নেই,
বেগম জিয়ার আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতি সম্পর্কে কেমন ধারণা ছিল তা তার জানা নেই। তার আপসহীন অবস্থান সম্পর্কে জানা নেই বিনাশিকের। কিভাবে এই ধরনের বাহুল্য মন্তব্য করতে পারে? এবং তাদের এত পাগল হয়ে যাওয়ার কারণ কি? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে না গেলে মনে হচ্ছে ভারতের কোনো নেতার ঘুম হচ্ছে না, পেটের ভাত হজম হচ্ছে না। কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যখন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সুবিধা মতো সময় যাবেন, কিছু সংকট আছে, সমস্যা আছে, সেই সংকট এবং সমস্যাগুলো ভারতের পক্ষ থেকে সমাধান করতে হবে। শেখ হাসিনাকে বহু আগে থেকে প্রত্যার্পণের জন্য বলা হচ্ছে। তখন বলা হয়েছিল ভারতের পক্ষ থেকে যে আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। ঠিক আছে, বাংলাদেশের তো সরকার এসেছে, নির্বাচিত সরকার, তারপরে কই? তখনও বলা হয়েছিল আমরা বিষয়টা পর্যালোচনা করে দেখছি, মূল্যায়ন করছি, এখনো পর্যালোচনা করে দেখছি, মূল্যায়ন করছি। কেন? ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তির আওতায় দাগী ব্যক্তি, আসামি, সাজাপ্রাপ্ত, মোস্ট ওয়ান্টেড বা ওয়ান্টেড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কাউকে প্রত্যাশা করা হয়, চাওয়া হয়, ভারত সরকার দিতে বাধ্য, যেমনি বাংলাদেশ দিয়েছে ভারতকে দেবে। সেই জায়গায় ভারত যদি একটা ব্যক্তির জন্য একটা জায়গায় আটকে থাকে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয় কি করে? ভারতের সাথে তো আমাদের একটা দুটো সমস্যা না, বহু সংখ্যক সমস্যা। সেই সমস্ত সমস্যার সমাধান ভারতকে তো করতেই হবে। ইমিডিয়েট যে সমস্যা আমাদের প্রত্যাশা, যেটা আমাদের একজন ব্যক্তিকে প্রয়োজন, কতগুলো আসামিকে প্রয়োজন, তাদেরকে ফেরত দিতে হবে, বিচার হচ্ছে, বিচার করতে হবে। অথচ ভারত তাদেরকে দেবে না, দিচ্ছে না, এবং বাংলাদেশকে মনে হচ্ছে যেন এমন একটা যে ছেলে খেলা একটা ব্যাপার স্যাপার। ভারত বাংলাদেশকে যা বলবে তাই শুনবে এবং তাই শুনতে যেন বাধ্য হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেও বেশ একটা বড় চাল দেওয়া হয়েছে। এখন এই চালে এখন ভারত কাঁদ, যার কারণে এখন দৌড়াদৌড়ি ছুটোছুটি লেগেছে। কি সেই চাল? কোন কারণে এত দৌড়াদৌড়ি ছুটোছুটি? চালটা আর কিছুই না, মক্কা চুক্তি। এই মক্কা চুক্তির আওতায় বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয়, যে জোটের সদস্য আপাতত এখন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব, এই জোটে যদি বাংলাদেশ যোগ দেয় তাহলে ভারতের খবর আছে। আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে পূর্ব প্রান্তে বাংলাদেশ, পশ্চিম প্রান্তে পাকিস্তান। ৭১ সালের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় পড়তে হবে ভারতকে। এগুলো বোঝা উচিত ছিল ভারতের। ভারত বাংলাদেশকে ৩ পাশ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে, মনে করে যে আমরা যা বলবো তাই শুনবে, তার বাইরে যেতে পারবে না। আমরা তো আপনাদের সাথে কোনো শত্রুতা করতে চাইনি। আমরা চেয়েছি আপনারা আমাদের সৎ প্রতিবেশী, সুপ্রতিবেশী হন, শুভ প্রতিবেশী হন, বন্ধু প্রতিম দেশ হন। আমাদের চাওয়া তো আপনাদের কাছে কিছু ছিল না। আমরা সবসময় এই কথাই স্বীকার করে এসেছি, এই কথাই বলি যে ৭১ সালে আপনারা আমাদের বন্ধু ছিলেন, আমাদের বহু শরণার্থীকে সে সময় থাকার জায়গা দিয়েছেন, আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করছেন, ভেরি গুড, আমরা কৃতজ্ঞ। কিন্তু পরবর্তীতে আপনারা কি আচরণ করছেন? তাহলে তো এখন আমরা প্রশ্ন করতে বাধ্য হই যে আপনারা কি এই আচরণ করবেন, এই রকমের আমাদেরকে বিপদে ফেলবেন বলেই কি তখন আমাদের দেশ স্বাধীন করার ব্যাপারে আপনাদের ভাষায় দেশ ভেঙে দিয়েছেন আপনারা? আমাদের ভাষায় আমরা স্বাধীনতার কথাই বলবো। আপনারা কি আপনাদের ওই চাওয়া পাওয়া প্রত্যাশা ওই পূরণের জন্য কি আপনারা দেশ স্বাধীন করে দিয়েছিলেন আমাদেরকে? আমরা কি এখন এই প্রশ্ন তুলব না? আমরা সব সময় বলি, পরিষ্কার করে বলি, বাংলাদেশের অবস্থান যেটা, আমাদের বাংলাদেশের লোকজনের চাওয়া পাওয়া যেটা, সেটা হচ্ছে এই যে ভারত আমাদের সাথে সুন্দর ব্যবহার করুক, সুন্দর প্রতিবেশী হোক। তার অধিকার সে বুঝে নিক, আমাদের অধিকার আমরা বুঝে নিই। আমাদের পানি সম্পদ আমাদেরকে দিক, তাদের যতটুকু প্রাপ্য তারা ততটুকু দিক। কিন্তু আমাদের উপরে কেন বড় ভাইয়ের মতো আচরণ করবে, যেন আমরা ছোট ভাই? গত ১৫, ১৬, ১৭টা বছর যেভাবে আপনারা বাংলাদেশকে যেভাবে সংকটের ভিতরে ফেলেছেন এবং রাজনৈতিকভাবে ভয়ঙ্কর একটা দুঃসহ পরিবেশ তৈরি করেছিলেন এই দেশে, সেই কাজগুলো কি করা উচিত হয়েছে? সেই জায়গা থেকে কি এখন আপনাদের বেরিয়ে আসা উচিত না? আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যেমন আমাদের প্রতিবেশী, আমরাও কিন্তু আপনাদের প্রতিবেশী। আমরা হয়তো আমাদের আয়তনের দিক দিয়ে ছোট, কিন্তু আমরা তো প্রতিবেশী। আমরা একটা দেশ, স্বাধীন দেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যদি মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হয়, দক্ষিণ এশিয়ার রাজনীতি কিন্তু বদলে যাবে। ভূ রাজনীতির কৌশলগত সমীকরণ কমপ্লিটলি পাল্টে যাবে, বুঝতে হবে আপনাদের। একদম পরিষ্কার
মক্কা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে সিরিয়া, মিশর এবং বাংলাদেশ। এই চুক্তি কোনো মতেই শুধু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক চুক্তি থাকবে না। এই চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়া মানেই বাংলাদেশ এবং পাকিস্তান এই দক্ষিণ এশিয়া থেকে এই চুক্তিতে থাকছে। এর মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার টোটাল রাজনীতির সমীকরণ পাল্টে যাবে। ভারত আপনাদেরকে মনে রাখতে হবে এটা। বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যুক্ত হয় তাহলে আলটিমেটলি আমরা সৌদি আরবের ফাইন্যান্সিয়াল ব্যাকিং পাব, তুরস্ক এবং পাকিস্তানের সামরিক প্রযুক্তির অনেক কিছু আমরা পাব, এবং আমরা সহজে অনেকটা সস্তায় পাব। আমাদের যে নিরাপত্তা সংকট বা আমাদের যে সামরিক ঘাটতি আছে শক্তির, আমাদের সামরিক শক্তিকে যেভাবে ইউটিলাইজ করা দরকার, আধুনিকায়ন করা দরকার, এর অনেকগুলো সংকট কেটে যাবে। এই মক্কা চুক্তিতে যাতে বাংলাদেশ যুক্ত না হতে পারে সেই জন্য ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফর করাতে চায় এবং জোর করে হোক, বুঝি হোক, যেভাবে হোক এই চুক্তি থেকে বাংলাদেশকে বিরত রাখতে চায়। এই মক্কা চুক্তির একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে আমরা সুনির্দিষ্ট কোনো দেশকে টার্গেট করে জোটবদ্ধ হচ্ছি না। তো ব্যাপারটা যদি তাই হয় তাহলে ভারতের এত ভয় পাওয়ার কি আছে? বাংলাদেশ তো সবসময় বলছে যে আমরা আন্তর্জাতিক অঙ্গনে যে রাজনীতি বা যে কূটনীতি বা যে ডিপ্লোমেসিটা মেনটেন করি সেটা হচ্ছে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। ভারত যদি প্রভুর মতো আচরণ না করে তাহলে ভারত আমাদের বন্ধু। ভারতের এখানে ভয় পাওয়ার কিচ্ছুই নেই। সবচেয়ে বড় কথা ভারতকে এটা মনে রাখতেই হবে, মানতেই হবে, সেটা হচ্ছে যে প্রতিবেশী পাল্টানো যায় না। আপনি 10টা চাল দেবেন, প্রতিবেশী আপনাকে কোনো না কোনো একটা চালে হলেও অন্তত আটকাতে পারবে। আপনারা খেয়াল করে দেখুন তো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত বাংলাদেশের সাথে আপনারা একদম নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে কাঙ্ক্ষিত আচরণ করেছেন। বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে যেরকম শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার কথা ছিল সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা কি আপনারা দিয়েছেন? বাংলাদেশের মানুষ পেয়েছে? আপনারা খুবই সাম্প্রদায়িক এবং এক চোখা নীতি অনুসরণ করেন। এই সাম্প্রদায়িক এবং এক চোখা নীতি নিয়ে দক্ষিণ এশিয়ায় সুন্দরভাবে থাকা যাবে না, যায় না, তা তো পরিষ্কার। প্রতিবেশীর সাথে সুন্দরভাবে থাকা যায় না, যাবে না, তা তো পরিষ্কার। 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়েছিল অনেকটা বিনা রক্তপাতেই। তো ব্রিটিশ থেকে ভারত স্বাধীন হলো, পাকিস্তান স্বাধীন হলো। 71 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছি এবং সেখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশ রাষ্ট্র জন্মের ক্ষেত্রে। অথচ তারপরের ভূমিকাটা সম্পূর্ণভাবে নেগেটিভ, যেটা গ্রহণযোগ্য হতেই পারে না। এই জায়গায় সংশোধন ভারতকে আনতে হবে। এর বাইরে গেলে সেটা ভারতের জন্য লাভজনক হবে না। ভারত যদি মনে করে যে বাংলাদেশকে চাপ সৃষ্টি করে সবকিছু করব, বাংলাদেশকে কৌশলে ফেলে আমরা অনেক কিছু করব, আমার মনে হয় যে সেই সময়টা বদলে গেছে, সেই সময়টা পাল্টে গেছে, সেই সময়টা এখন নেই। ভারতকে বাস্তবতা বুঝতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারবেন আপনারা, কিন্তু বাংলাদেশ ভেতরগত দিক দিয়ে কতটা অস্থিতিশীল হবে সেটা একটা ভাববার বিষয়। এবং আপনারা সম্ভবত শেখ হাসিনা কার্ড দিয়ে বাংলাদেশকে কাবু করতে পারবেন না। বরং তার চেয়ে এখনো আমরা আহ্বান জানাবো, বাস্তবতা আপনারা মেনে নেন এবং যা করলে বাংলাদেশের সাথে সম্পর্ক সুন্দর হয় আপনারা প্লিজ তাই করুন। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ রেখে অনেক পথ এগিয়ে যাওয়া যায় না। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক ভালো থাকতো তাহলে এই ভারত রাষ্ট্রটাই আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত। একইভাবে পাকিস্তান এবং বাংলাদেশও অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারত। যখনই অর্থনৈতিকভাবে এই অঞ্চলের দেশগুলো স্বাবলম্বী হবে, স্ট্রং হবে, তখন এই অঞ্চলের দেশগুলোর মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। রাজনৈতিক, অর্থনৈতিক থেকে শুরু করে সব ধরনের স্থিতিশীলতা বেশি আসবে। কিন্তু ভারত সেটা বোঝার চেষ্টাই করেনি। আমি মনে করি কূটনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এখনো সময় আছে। এখনো বাংলাদেশ, পাকিস্তান সবার সাথে
সুন্দর সম্পর্ক তৈরি করার সুযোগ আমার মনে হয় আছে। ভারত সেই প্রচেষ্টা চালাতে পারে এবং সেটা গ্রহণ করা ভারতের উচিত। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? মক্কা চুক্তি নিয়ে ভারত অনেক বেশি মরিয়া হয়ে উঠেছে। মক্কা চুক্তিকে তারা খুব হুমকি ঝুঁকি মনে করছে, থ্রেট ফিল করছে। এই জন্যই পূর্ব প্রান্তে বাংলাদেশ, পশ্চিম প্রান্তে পাকিস্তান, এই দুটো দেশ একই চুক্তির আওতায় আসুক, মক্কা জোটের সদস্য হোক, এটা ভারত চাইছে না। এই কারণেই সবচেয়ে বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য ভারত মরিয়া হয়ে উঠেছে। আপনারা কি ব্যাপারটা সেরকম ভাবেই দেখেন, নাকি আরো অন্য কিছু দেখেন? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।